আমাদের গল্পের বিনোদনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা শুনব গজেন্দ্র কুমার মিত্র রচিত একটি ছোট গল্প। গল্পের নাম সেদিন মধুপুরে। শুনতে থাকুন আমাদের আজকের গল্পটি। আর যাই হোক, ডাক্তার রায়ের এই হাসিটার জন্য প্রস্তুত ছিল না কেউই। এরকম নির্দারুণ সংবাদেও মানুষ হাসে। শোকবহ ঘটনার সামনে দাঁড়িয়েও একরকমের হাসি ফোটে মানুষের মুখে, কিন্তু তাকে হাসি বলা চলে না। সে হাসি কান্নার চেয়েও করুণ। তবে ডাক্তার রায়ের এই হাসি তা নয়। এই অপ্রতিভ হাসি ঈষৎ কৌতুক মেশানো। বন্ধুবান্ধবের সঙ্গে বাজি রেখে সদ্য সদ্য হেরে গেলে যেমন হাসে মানুষ, ঈষৎ লজ্জা, ঈষৎ কৌতুক মেশা বোকা বোকা ধরনের হাসি। এও কতকটা তাই। অবাক হয়ে গেল সবাই, অবাক হয়ে গেল গৌতম। তার এই দুঃসহ দুঃখ কয়েক মুহূর্তের জন্য ভুলে গেল সে। খুব একটা শোচনীয় ঘটনার খবর পেলে, একসঙ্গে একাধিক প্রিয় ব্যক্তির মৃত্যু ঘটলে মানুষ সাময়িকভাবে পাগল হয়ে যায় কখনো কখনো। কিন্তু তা বলে সঞ্জীবন রায়ের মতন লোকও, তাও কি সম্ভব? ওর মতো বিচক্ষণ চিকিৎসক ভারত জোড়া তো বটেই, সুদূর ইউরোপ আমেরিকাতেও তার নাম। যিনি আগাগোড়া বিলেতে পড়েই ডাক্তারি পাশ করেছেন। কত মৃত্যুই তো তিনি দেখেছেন। দুর্ঘটনায় মৃত্যু দেখাও নতুন কিছু নয়। বহু লোকের মৃত্যুশয্যায় পাশে গিয়ে দাঁড়াতেও হয়েছে তাকে। মার মৃত্যু দেখেননি, তখন তিনি ছিলেন বিলেতে। কিন্তু তারপর বাবা, ভাই এবং তারপর তার সেই স্ত্রী পর্যন্ত সবাই তো তার চোখের সামনেই মরেছে। তবে আজের সংবাদে তিনি একেবারে পাগল হয়ে গেলেন কেন? এই মৃত্যুটা সাধারণ মৃত্যু ঠিক নয়, এটা তো ঠিকই। মৃত্যুটাও নয়, যারা মরেছে তারাও নয়। এইমাত্র টেলিফোনে খবর এসেছে যে গতকাল সন্ধ্যার মুখে মধুপুরের কাছে এক মোটর দুর্ঘটনায় তার বন্ধুপত্নী অঞ্জনা, তার মেয়ে অপর্ণা এবং অমিয়া এবং অপর্ণার বর অর্থাৎ অঞ্জনার জামাই কিশোর মারা গিয়েছে। কিশোরই গাড়ি চালাচ্ছিল, সঞ্জীবনের ভারী বিলিতি গাড়িখানা। যন্ত্রপাতি নিখুঁত এবং গাড়ির বডি মজবুত বলে তেল খরচা খুব বেশি হবে জেনেও সঞ্জীবন নিয়ে যেতে বলেছিলেন। অঞ্জনারা যাচ্ছিল রাজগীর। অঞ্জনার শরীর ভালো নয়, 8-10 দিন ওখানের গরম জল হাওয়া লাগলেই ভালো হতে পারে, এই আশাতেই যাচ্ছিল। গয়ার পথে যাওয়া চলতো, তবে এ রাস্তাটা কিশোরের জানা ও পছন্দ বলে এদিক দিয়ে তারা যাচ্ছিল। সঞ্জীবন এটা জানতেন না, জেনেছিলেন একেবারে ওরা বেরিয়ে যাবার পর। জানলেও নিষেধ করতেন না হয়তো, কারণ কথাটা সঞ্জীবনের মনে ছিল না। তার কারণ মৃত্যু পথযাত্রিনী ঈর্ষাতুরা নারীর প্রলাপ ভেবেই তিনি এসেছিলেন এতদিন এটাকে। তাছাড়া আর কোনো গুরুত্ব আছে বলে মনে করেননি। কিশোর নতুন ছোট গাড়িখানায় নিতে চেয়েছিল তার। ওখানে গিয়ে পাহাড়ে পাহাড়ে ঘুরবে, এদিক ওদিক পাটনা গয়া করবে। ভারী গাড়িতে বেশি তেল পুড়িয়ে কী লাভ? কিন্তু সঞ্জীবনী জোর করে এই গাড়ির ব্যবস্থা করেছিলেন। তিনি ওই যুক্তি দেখিয়েছিলেন, যা পথ অ্যাক্সিডেন্ট তো লেগেই আছে। এখানকার ওসব দেশি গাড়ি দেশলাইয়ের বাক্সের মতন, একটা কিছুতে লাগলেই চুরমার হয়ে যাবে। তুমি বড় গাড়িটাই নিয়ে যাও, ধাক্কা টাক্কা লাগলেও সহজে এই গাড়ির কিছু হবে না। সাধারণ কোনো গাড়ির সঙ্গে লাগলে সেই গাড়ি যাবে বরং। তেল যদি একটু বেশি খরচা হয় তো হবে, কি আর করা যাবে? খরচা বেশি হলে তো সঞ্জীবনেরই হবে, ওদের তো কোনো ক্ষতি নেই। স্বাভাবিক সংকোচে সে কথাটা আর বলতে পারলেন না। হ্যাঁ, নামে বন্ধু পত্নী, বন্ধুর ছেলে মেয়ে, কিন্তু আসলে এরাই তো ওর আপন। ওর আর কে আছে? নিঃসন্তান বিপত্নিক সঞ্জীবন রায় এদের আশ্রয় করেছিলেন এতকাল। ডাক্তার হোক আর বৈজ্ঞানিকই হোক, সব মানুষেরই একটা পারিবারিক আশ্রয় দরকার হয়। সব পুরুষই খোঁজে, বিশেষ করে সে যদি কর্মী কৃতিপুরুষ হয়। এমন 2-4টি আত্মার আত্মীয়, যাদের কাছে সে নিতান্ত অসহায়, যাদের ইচ্ছার অধীন সে, যারা তার কাছে আবদার করবে, জোর খাটাবে, ধমক দেবে, স্নেহের প্রশ্রয়ে যারা মাথায় উঠে থাকবে। এই মাথায় রেখে ধমক খেয়েই তার সুখ,
হার মেনে তার আনন্দ। বাইরে যতই প্রবল হোক সে, যতই কঠিন, ঘরে সে ততই দুর্বল, নমনীয়। এই দুর্বলতা সঞ্জীবন রায়ের শখের সাধের। সে ঘর যদি নিজের না থাকে, অন্যভাবে সৃষ্টি করতে হয়, কিন্তু এটা তার চাই। বিরাট রাজনৈতিক নেতা, ব্রতধারী তপস্বীর মতো নিশিদিনমান যিনি মানব সেবায় সাধনায় রত, তিনিও একটি রমণীর কটাক্ষে উঠতে বসতে পেরে নিজেকে ধন্য মনে করেন। একটি শিশুর আবদারে বিব্রত হতে পেলে কৃতার্থ হয়ে যান। সঞ্জীবন রায়ও এর থেকে আলাদা নন। বন্ধু নির্মল দত্তের মৃত্যুশয্যার পাশে প্রথম তিনি অঞ্জনাকে দেখেন। এমন কিছু রূপসী সে নয়, বিশেষত হাহাকার করে কাঁদছে যে। সেই সদ্য বিধবার দিকে ভালো করে তাকাতেও ইচ্ছে হয়নি তার। প্রথম তিনি আকৃষ্ট হয়েছিলেন এই ফুটফুটে ছেলে মেয়েগুলোর দিকেই। তখন তার 5-6 বছর, বিয়ে হয়েছে মাত্র। ছেলে মেয়ে হবার সম্ভাবনা একেবারে কিছু লোপ পেয়ে যায়নি। তবু অন্তরে যেন একটা শূন্যতা বোধ জেগেছিল তখনই। সেই জন্যই আরও যেন ভালো লেগেছিল এদের। অপর্ণা, অমিয়া আর গৌতম। খুব ছোট ছোট ওরা তখন। সে বয়সে এমনি সকলকে সুন্দর দেখায়। এরা তো সত্যি সত্যিই সুন্দর দেখতে। ওদের দিকে চেয়ে যেন চোখ ফেরাতে পারেননি ডাক্তার রায়। ওদের টানে তিনি যাতায়াত শুরু করেছিলেন ওদের বাড়ি। নির্মল একেবারে নিঃস্ব ছিল না। যা রেখে গিয়েছিল এদের উপবাস থেকে রক্ষা করবার পক্ষে যথেষ্ট। তাই ঠিক অর্থের প্রয়োজনে অঞ্জনা ওকে অবলম্বন করেনি। অভিভাবকের প্রয়োজনটাই সেদিন ছিল বেশি। আসা যাওয়া করতে করতে একটি মধুর পারিবারিক আবহাওয়ার মধ্যে এসে পড়ে। একটি সুস্বচ্ছন্দ সুপরিচালিত গৃহস্থালির চেহারা দেখে একটু যেন অবাকই হয়ে গিয়েছিলেন বিলেত ফেরত ডাক্তার সঞ্জীবন রায়। তিনি দীর্ঘদিন বিলেতে ছিলেন। এখানে এসে অর্থের প্রয়োজন তত না থাকলেও ধনী শ্বশুরের একমাত্র কন্যাকে বিয়ে করেছিলেন। সেই কন্যাটিও আবার মা মরা, হোস্টেলে থেকে মানুষ। তাই গৃহসুখ বলতে কোনো দিন কিছুই জানতেন না। ভালো খাওয়া মানে হোটেলে, আনন্দ মানে সিনেমা থিয়েটারে যাওয়া, গৃহস্থালি বলতে চাকর বাকরদের হাতে তোলা স্বেচ্ছাচারিতা ও অব্যবস্থা, এটাতেই অভ্যস্ত হয়েছিলেন। অঞ্জনাদের এখানে এসে যেন নতুন একটা জগৎ আবিষ্কার করলেন সঞ্জীবন রায়। তিনি এই প্রথম জানলেন মেয়েরা নিজের হাতে রেঁধে খাওয়াতে চায়, খাইয়ে আনন্দ পায়। তারা পুরুষের দৈহিক স্বাচ্ছন্দ্য ও আরামের জন্য সদা সতর্ক। পুরুষের পছন্দ অপছন্দের মাপে নিজেদের পছন্দ অপছন্দকে তৈরি করে। চোখ মেলে দেখলেন কেমন আরামের নীড় তারা তৈরি করতে পারে। পরিষ্কার পরিচ্ছন্ন ঘর, সাজানো গোছানো ঘরকন্যা, স্নেহ মধুর পরিবেশ। ক্রমশ আসা যাওয়া করতে করতে অঞ্জনাকেও ভালো লাগলো তার। আরও কিছুদিন যাওয়ার পর সুন্দরী বলে মনে হলো তাকে। সুন্দরী অন্তত তার কাছে, মনোহারিণী। এই ঘনিষ্ঠতা ক্রমশ অন্তরঙ্গতাতে পরিণত হতে বেশি দেরি হলো না। উপকারী বন্ধুর প্রতি শ্রদ্ধা একটু একটু করে প্রেমে পরিণত হলো অঞ্জনার মনেও। সঞ্জীবন এ পরিবারের যথার্থ অভিভাবক হয়ে উঠলেন। তারই টাকায় মেয়েরা কনভেন্টে পড়ে মানুষ হলো। ছেলে পৃথিবীর প্রথম শ্রেণীর স্কুল কলেজে শিক্ষালাভ করলো। ভালো ভালো মাস্টার রাখা হলো। ওদের জন্য দামি দামি জামা কাপড় আসতে লাগলো। ইতিমধ্যে সঞ্জীবনের স্ত্রী বিয়োগ হতে যেটুকু চক্ষু লজ্জার রাখা বা ন্যায়নীতি বিবেকের বাধা থাকতে পারত, সেটুকুও অপসারিত হলো। যদিও ওদের বাড়িতে গিয়ে ওঠেননি আজও পর্যন্ত, তবু ওর আসল বাড়ি যে কোনটা তার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, কর্মচারী, এমনকি নিয়মিত যাতায়াতকারী রোগীদেরও জানতে বাকি ছিল না। সেই পরিবার বলতে গেলে তার নিজেরই পরিবারের মতো। প্রায় সবকটি লোক মারা গেল একসঙ্গে একটি মাত্র দুর্ঘটনায়। সে খবরে ভেঙে না পড়ুক, অন্তত হতবম্ব স্তম্ভিত হয়ে যাবেন কিছুকালের জন্যই, এইটাই ভেবেছিল সকলে। গৌতম, সে নিজে শোকে বিহ্বল হয়ে পড়লেও একেবারে জ্ঞানশূন্য হয়নি। সেও মুখের দিকে চেয়েছিল ওর। প্রথমটা একেবারেই ছাইয়ের মতন রক্তশূন্য হয়ে গিয়েছিল সঞ্জীবনের মুখ। যেন সবাই আশা করেছিল। থরথর করে কথা কইবার বৃথা চেষ্টায় কেঁপেছিল ঠোঁট দুটো। নিঃশব্দে বসে পড়েছিলেন চেয়ারে।
কিন্তু তারপরেই ওই বিচিত্র হাসি ফুটে উঠেছিল তার মুখে। চোখে জলের জন্য যারা প্রস্তুত, মুখে ওই হাসি দেখে চমকে উঠবে বৈকি তারা। যেন এতখানি শোকের মতো কিছু হয়নি, কাঁদার মতোও নয়। শুধু বন্ধুতে বাজি রেখে হেরে গেছেন ডাক্তার রায়, তাই ঈষৎ বোকা বোকা অপ্রতিভের হাসি হাসছেন। অসহিষ্ণু গৌতম আর অপেক্ষা করতে পারে না, অসহিষ্ণুতা চাপবার চেষ্টাও করে না। গৌতম হঠাৎ বলে ওঠে, তুমি ওখানে যাবে তো, নাকি আমি রওনা হয়ে যাব? কিন্তু গাড়ি তো আমি এখন চালাতে পারবো না। তুমি কি ড্রাইভার একজনকে স্পেয়ার করতে পারবে? চমকে ওঠে ডাক্তার রায়, যেন হঠাৎ কোনো অবাস্তব কল্পনা ও চিন্তার গড়া জগৎ থেকে মাটির পৃথিবীতে নেমে আসেন। ব্যাকুল হয়ে ওঠেন সঙ্গে সঙ্গে। অসহায় বিহ্বলভাবে ওর দিকে চেয়ে বলেন, ড্রাইভার? গাড়ি? কি গাড়ি? তারপর সচেতন ও সচকিত হয়ে বলে ওঠেন, না না, আমি যাব বই কি, আমিও যাব খোকা। একটা কথা বলছি বাবা, তুই বরং থাক এখানে, আমি একাই যাই। তোর মনের অবস্থা ভালো না, সে দৃশ্য তুই সহ্য করতে পারবি না। আর সব তো এখানেই নিয়ে আসছি, তুই কি আর কি করবি বল? গৌতম ধমকের সুরে বলে ওঠে, এ খবর শোনবার পরও আমি চুপ করে বসে থাকবো এখানে? এ কথা তুমি ভাবতে পারলে কি করে? তোমার চেয়ে আঘাত আমার কম লেগেছে এ কথা মনে করবার কোনো কারণ আছে কি? হাজার হোক, আমার মা আমার নিজের বোন। অকারণেই যেন কেমন একটা রূঢ় হয়ে ওঠে গৌতম। আবারও বলে, তোমার অসুবিধা থাকে বলো, আমি একটা ট্যাক্সি নিয়ে চলে যাচ্ছি। আবারও হাসেন সঞ্জীবন রায়, অস্ফুট কণ্ঠে শুধু একবার বলে ওঠেন, ফ্যাটালিটি। তারপর গৌতমের মুখের দিকে কেমন এক রকমের বিচিত্র স্নিগ্ধ দৃষ্টিতে চেয়ে বলেন, আমি যে তোমাদের পর, কোনো রক্তের সম্বন্ধ নেই, তা আমি জানি খোকা। অত রুডলি সেটা মনে না করিয়ে দিলেও পারতে। ঠিক আছে চলো, আমি তো যাচ্ছি, আমার সঙ্গেই চলো। তবে আমার ঘণ্টাখানেক দেরি হবে অন্তত। এখানে আমার কিছু জরুরি কাজ সেরে যেতে হবে। যেসব ক্রিটিক্যাল কেস আছে সেগুলোর একটা ব্যবস্থা করা দরকার। বেশ সহজভাবেই কথাগুলো বলেন সঞ্জীবন রায়, যেন মনে হয় ইতিমধ্যে খানিকটা সামলে নিয়েছেন নিজেকে। ফলে আবারও একবার অবাক হয় গৌতম। তবে কি ওরা যা ভাবত, যা জানত, যা সেই শৈশব থেকে জেনে এসেছে, তা ঠিক নয়? সত্যি সত্যি এমন কোনো গভীর স্নেহ নেই সঞ্জীবন রায়ের মনে তাদের সম্বন্ধে? নাকি ডাক্তাররা বহু মৃত্যু দেখে, বহু মৃত্যুর পরোক্ষ কারণ হয়ে এমনিই কঠিন হয়ে যায়? কিন্তু এই মুহূর্তে গৌতম যতই শোকার্ত আর অস্থির হোক, কোনো উপায় ছিল না অপেক্ষা করা ছাড়া। সে নিরুপায় চোখ মেলে বসে বসে দেখতে লাগলো। একটার পর একটা টেলিফোন করে যেতে লাগলেন সঞ্জীবন রায়। প্রথমেই ডাকলেন তার দুই বন্ধু ডাক্তারকে। তারা দুজনে যদিও রোগীদের একটু সামলাতে পারেন কদিন, সকালে 1 ঘন্টা, বিকেলে 1 ঘন্টা অন্তত। আর এখনই একবার যদি কেউ চলে আসতে পারেন, নিচে এক ঘর রোগী অপেক্ষা করছে। ওর আর এখন রোগী দেখবার মতন মানসিক অবস্থা নেই। এরপর ডাকলেন তার এক বন্ধু কন্ট্রাক্টরকে। বাড়ির এই পশ্চিমের অংশটা সম্প্রতি বাড়িয়েছেন তিনি, সে বাবদ 1000 কতক টাকা এখনও তার পাওনা। তিনি ফোন করে জানিয়ে দিলেন যে সম্পূর্ণ টাকার চেক লেখা রইল মোহনের কাছে, যেন অতি অবশ্যই আজই এসে নিয়ে যায় সেটা। সবশেষে ডাকলেন অ্যাটর্নি বন্ধু গাঙ্গুলিকে। তিনি বললেন, উইলটা একটু পাল্টাতে হবে গাঙ্গুলি, খবরটা শুনেছ তো? শোনোনি? মধুপুরের কাছে একটা অ্যাক্সিডেন্ট হয়ে এই উইলের প্রিন্সিপাল লিগাটি যারা, তারা প্রায় সকলেই মারা গেছে। হ্যাঁ হ্যাঁ, সে খবর পরে শুনো, কাগজেও দেখতে পাবে নিশ্চয়ই কাল। এখন কাজের কথাটা শুনে রাখো, আমার হাতে সময় খুব কম, এখনই রওনা দিতে হবে। যাবার আগে নতুন উইলে সই করে যেতে চাই। গৌতম এখনও বেঁচে আছে, নির্মল দত্তের ছেলে গৌতম দত্ত। যদি সে আমাকে সারভাইভ করে তো কথাই নেই, সেই সবটা পাবে, মানে ওদের যা পাবার কথা ছিল। আর যদি আনফর্চুনেটলি অন্যরকম হয়, আমার কর্মচারী চাকরবাকরদের প্রাপ্য দিয়ে যা থাকবে সবটাই চ্যারিটিতে যাবে। তবে এখনও তো আমার ডিটেলস বলবার সময় নেই।
তোমাকে আমি বিশ্বাস করি। তুমি যা ভালো বোঝো, যেভাবে দিতে চাও দিয়ে দিও, অ্যাজ ইউ থিঙ্ক ফিট। শুধু দেখো এর সঙ্গে যেন অমিতার নামটা জড়িয়ে রাখা যায়, তার মেমোরিটা যেন জিইয়ে থাকে। তবে খসড়া পড়বার সময় আমার নেই। মোটে 10 মিনিট সময় আছে আমার হাতে, তারই মধ্যে বেরিয়ে পড়তে হবে। যাবার পথে সই করে চলে যাব। সাক্ষী দুজন ঠিক রেখো। হ্যাঁ, এত তাড়া করছি কেন? সে তোমাকে বোঝাতে পারবো না। হ্যাঁ, তাই নার্ভাস হয়ে পড়েছি ধরে নাও। এই অবস্থায় সকলেই বোধ হয় এই অবস্থাই হয়। বেশ হাসি হাসি মুখেই টেলিফোন নামিয়ে রাখলেন ডাক্তার সঞ্জীবন রায়। বন্ধুবান্ধবদের সাথে হাসি তামাশা করবার পর যেমন হাসি মুখে লোকে টেলিফোন ছাড়ে, ঠিক তেমনি। ঠিক বুঝতে পারে না গৌতম, কিছুই যেন বুঝতে পারছে না সে। এই মানুষটা যেন মৃত্যুর জন্যই প্রস্তুত হয়ে যাত্রা করছে। কিন্তু কেন? একটা দুর্ঘটনা ঘটেছে বলেই কি ওই পথে যারা যাবে তাদের সকলেই মরবে? এ তো একটা মেয়েলি ভয়। ওকে যা দেখে এসেছে এতদিন, তাতে তো ওকে এমন দুর্বল চিত্ত, এমন সশঙ্ক বলে কখনোই মনে হয়নি। উনি বৈজ্ঞানিক, চিকিৎসক, যুক্তিবহ তো ওর মন। ওর এমন অবুঝ ভয়ের তো সাজে না। অভিভূতের মতন বসে শোনে সে। উনি বাড়ির পুরনো চাকর মোহনকে ডেকে সব চাবি এবং নিত্য প্রয়োজনের টাকা কড়ি দিয়ে সংসারের পুরো ভারটাই বুঝিয়ে দিচ্ছেন। সেই সুরটাই যেন বাজছে তার গলায়, কিছু পূর্বের শেষ প্রস্তুতির সুর। তিনি বলছেন মোহনকে, শোন, আর যদি না ফিরি, অধীর হোস নে, তোর ওপরই সব ভার রইল, মনে রাখিস। এ বাড়ি ছেড়ে আর কোথাও যাস নে। গাঙ্গুলিবাবুকে বলা আছে, সব ব্যবস্থা করে দেবে। তোর কোনো অভাব থাকবে না, আর কোথাও খেটেও খেতে হবে না। তুই যতদিন বাঁচবি এ বাড়ির একখানা ঘর তোর থাকবে, কেউ তোকে সরাতে পারবে না এখান থেকে। হাউমাউ করে কেঁদে উঠে মোহন বলে, এসব কি বলছো বাবু? এ কী সব অলক্ষণে কথা? কি এমন হয়েছে যে তোমাকে এরকমভাবে বিদায় নিতে হবে? অদেষ্ট একটা ছিল, একটা ঘটনা ঘটে গিয়েছে। কিন্তু এসব কি আর নিত্যি হয়? এমনতরও ভেঙে পড়লে চলবে কেন? গৌতম এবার কথা আর না বলে পারে না। গভীর শোকের মধ্যেও এটা যেন অসহ্য বলে মনে হচ্ছে তার। সে বলে, তুমি মিছিমিছি এই করে খানিকটা সময় নষ্ট করলে কাকু। তোমার মধ্যে একটা বৈজ্ঞানিক মন আছে বলে জানতুম। এখন দেখছি তুমি মেয়েদেরও অধম। ছি, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বলে এরপর যতগুলো গাড়ি ওদিকে যাবে সবই ভাঙবে আর সবাই মরবে। আবারও একবার হাসলেন সঞ্জীবন রায়। এবার আর অপ্রতিভর হাসি নয়। ছেলে মানুষের নির্বুদ্ধিতা দেখলে যেমন প্রশ্রয়ের হাসি আসেন গুরুজনরা, ঠিক তেমনিভাবেই হাসলেন তিনি। ছেলে মানুষ গৌতম, নেহাতি ছেলে মানুষ। এখনও ওর জ্ঞান বুদ্ধি হতে বেশ দেরি। খবরটা প্রথম গৌতমই পেয়েছে। ট্রাঙ্ক কলে খবর দিয়েছে গৌতমেরই এক বন্ধু। দুর্ঘটনার পূর্ণ বিবরণ দিয়েছে সে। কাল সন্ধ্যার অনেক আগেই ঘটনাটা ঘটেছে, দিনের আলোয়। অনেকেই চোখে দেখেছে ঘটতে। প্রত্যক্ষদর্শীর বিবরণ পাওয়া গিয়েছে। সোজা রাস্তা দিয়ে আসছিল গাড়ি, উঁচু নিচু নয়, অনেকখানি, প্রায় 2-3 মাইল একেবারে সমতল রাস্তা। বহুদূর থেকেই দেখা যায় কি আসছে না আসছে। লরিটা যে আসছে তা দেখার কোনো অসুবিধা ছিল না। রাস্তায় যথেষ্ট জায়গাও ছিল, পুরো ফাঁকা রাস্তা। লরির চালকও যে বেআইনি কিছু করেনি, সেও বাঁদিক ঘেঁষেই আসছিল। এদের গাড়ি যে চালাচ্ছিল সেই নাকি অন্ধের মতো উদ্ভ্রান্তের মতন বেঁকে গিয়ে লরিটার ওপর পড়েছে। আরও আশ্চর্য, সঞ্জীবনের অত ভারী গাড়ির গায়ে লাগা সত্ত্বেও লরিটার বিশেষ কোনো ক্ষতি হয়নি। এদের গাড়িটা ধাক্কা খেয়ে ছিটকে গিয়ে একটা বড় গাছে লেগে চুরমার হয়ে গেছে। আরোহীদের একটা প্রাণীও বাঁচেনি। অথচ সঞ্জীবন জানেন গৌতমেরও অজানা নেই। কিশোর উন্মাদ বা মদ্যপ কোনোটাই নয়, অন্ধ তো নয়। বরং কিশোর স্টিয়ারিং ধরলে ভাঙা গাড়িও চলতে শুরু করে, এমনই একটা প্রবাদ চালু আছে। এত ভালো গাড়ির হাত তার। সচ্চরিত্র, বুদ্ধিমান, বিচক্ষণ ছেলে কিশোর। সে এমন কাজ কেন করবে
একবারও ভেবে দেখল না গৌতম। সেটা ভেবে দেখলে তার এই আজকের আচরণের কার্যকরণ বুঝতে হয়তো এতটা অসুবিধা হতো না। সব কাজ চুকিয়ে ব্রেকফাস্টটা সেরে নিলেন সঞ্জীবন। গৌতমকেও কিছু খেতে বলেছিলেন। তিনি বলেছিলেন, এখনও তো অসহ্য লাগেনি তোমার, খেয়ে নিতে পারো। গৌতম অন্যদিকে মুখ ফিরিয়ে জবাব দিয়েছিল, অসহ্যটা বড় কথা নয় কাকু, ওসব আমি মানিও না, কিন্তু মানুষের মানসিক অবস্থা বলেও তো একটা জিনিস আছে। ডাক্তারি করতে করতে সেইটাই বুঝি ভুলে গেছো তুমি। আর গৌতমকে পীড়াপিড়ি করেননি ডাক্তার রায়, শুধু আর একবার হেসেছিলেন একটু। তার ইঙ্গিতে মোহন জোর করে 1 কাপ কফি খাইয়ে দিয়েছিল গৌতমকে। খাওয়া শেষ করে পোশাক বদলে ডাক্তারি ব্যাগটা গাড়িতে তুলে দিতে বলে অনেক দিন পর নিজেদের শয়নকক্ষে এসে ঢুকলেন সঞ্জীবন রায়। অনেক দিন এ ঘরে তিনি আসেননি, শোননি তার স্ত্রীর মৃত্যুর আগে থেকেই। যখন বোঝা গেল তার স্ত্রীর অসুখ সারবে না সহজে, তখন এ ঘরে নার্সদের থাকার ব্যবস্থা করে পাশের ছোট ঘরটা নিজের শোবার ঘরে রূপান্তরিত করেছিলেন। মৃত্যুর পরও আর ঘর বদল করেননি, ইচ্ছা হয়নি। এ ঘরে আর শোবার কোনো ব্যবস্থাও ছিল না। তার স্ত্রীর সাথে কাটানো ছোট ছোট মুহূর্তগুলো যেন ফিরে আসছিল মনে মনে বারবার। কত সুখ, কত দুঃখ, কত আনন্দের দিন ছিল কিছু দিন। তারপর হঠাৎ করে অমিতা এমন অসুস্থ হয়ে গেল। অমিতা বিছানার ওপরই মারা গিয়েছিল, নিচে নামানো হয়নি। সঞ্জীবন হয়তো কখনোই নামাবার কথা ভাবতে পারতেন না। তার উপর অমিতার কাছে ছিল এটা একটা হৃদয়হীন আচরণ। অমিতা মারা যাওয়ার পর সেই খাটটা দেয়া হয়েছিল রাধুনী ব্রাহ্মণকে। সেই থেকে এই ঘর শূন্য আছে প্রায়। দেয়ালে খানকতক ছবি, বইয়ের সেলফ, অমিতার কাপড় জামার আলমারি, ছোট্ট একটা বেডসাইড টেবিল, আর একটা টেবিলে তার স্ত্রীর একখানা সুন্দর করে বাঁধানো ছবি ছাড়া এই ঘরে কিছুই নেই এখন। তবু সে শূন্য ঘরেই এসে দাঁড়ালেন ডাক্তার রায়। খাটখানা কোথায় পাতা ছিল তা আজও মনে আছে তার। এইখানে পশ্চিমের দেয়াল ঘেঁষে বসানো ছিল। মেঝেতে 4টে পুরনো খুরের দাগ এখনো মিলিয়ে যায়নি। এই দিকে মুখ করে শুতো অমিতা, পূর্ব দিকের এই দরজা দিয়ে মুখ করে, যাতে সেই সিঁড়ির মুখ পর্যন্ত সমস্ত বারান্দাটা দেখা যায়। এখন যেখানে দাঁড়িয়ে আছেন তিনি, সাধারণত সেখানেই এসে বসতেন তিনি স্ত্রীকে দেখবার জন্য, তার খবর নেবার জন্য। ইদানিং অমিতা শেষের দিকে আর কথাও কইত না তার সাথে। তিনি ঘরে এসেছেন টের পেলে মুখটা ফিরিয়ে চোখ বুঝত, নইলে নার্সকে বলতো ওপাশ ফিরিয়ে দিতে। তার চিকিৎসাও চলতে দেয়নি শেষের দিকে। তার বন্ধু সমর সেনই দেখত অমিতাকে। ডাক্তার সেনকে অমিতার চিকিৎসার জন্য কৈফিয়ত দিতেন ডাক্তার রায়। ঘরের লোকের চিকিৎসা করা উচিত নয় কোনো ডাক্তারেরই, তবে মনে হয় সমর সেনের কিছু জানতেই বাকি ছিল না আর। অমিতার এই বিতরাগ নয়, তার কারণও নয়। অমিতাই সেনকে সব বলে দিয়েছিল, কারো কাছেই গোপন করবার চেষ্টা করতো না সে। ইদানিং স্বামীকে অপদস্থ করবার চেষ্টাটাই যেন তার কাছে একটা সাধনা হয়ে দাঁড়িয়েছিল। কারণটা অবশ্য আজ আর অস্বীকার করেন না সঞ্জীবন রায়। তার জন্য তিনি কিছুটা লজ্জিতও বটে। ডাক্তার সঞ্জীবন রায়ের মনের একান্ত শূন্যতা থেকে অঞ্জনা এবং তার ছেলে মেয়েদের সঙ্গে, মানে ওদের পরিবারের সাথে ঘনিষ্ঠতার চেহারাটা ততদিনে সকলের কাছে স্পষ্ট ও প্রত্যক্ষ হয়ে উঠেছিল। সে সংবাদ অমিতার রোগশয্যাতেও এসে পৌঁছাতে কোনো বাধা পায়নি। প্রথম প্রথম ঝগড়া করত, কান্নাকাটি করত অমিতা। কতদিন কোনো পথ্য পর্যন্ত গ্রহণ করেনি সে, ছুঁড়ে ফেলে দিয়েছে। তারপর এই নিষ্ফল অভিমানের অসারতা ও মূল্যহীনতা নিজের কাছেই ধরা পড়েছে ক্রমশ। নিদারুণ লজ্জায় এবং অপমানে সে মাথা ঘুরেছে এই রোগশয্যাতেই। তারপর থেকে ক্রমশ নিথর ও নিস্তব্ধ হয়ে গিয়েছে অমিতা। শেষের একটা বছর কোনোদিন কোনো কথাও বলেনি ডাক্তার রায়ের সাথে, কেবল সেই একটি দিন ছাড়া।
অমিতার মৃত্যু 7-8 দিন আগের কথা। অভ্যাসবশত বা কতকটা চক্ষু লজ্জাতেই নার্স বা চাকর বাকরদের কাছে নিজের লজ্জা ঢাকতে তখনও প্রতিদিনই সকাল সন্ধ্যা একবার করে এসে বসতেন এ ঘরে। নার্সকে জিজ্ঞাসা করতেন অমিতার খবর, ওষুধ বা পথ্য সম্পর্কে দু একটা নির্দেশ দিয়ে চলে যেতেন। সেদিনও সঞ্জীবন রায় গিয়েছিলেন অমিতার কাছে। নার্স কি একটা কাজের ছুতোয় উঠে গিয়েছিল, আর সেই অবসরে অমিতা কয়েকটা কথা বলেছিল সঞ্জীবনকে। চমকে উঠেছিলেন সঞ্জীবন রায়। দীর্ঘদিন তার স্ত্রীর কণ্ঠস্বর তিনি শোনেননি, যেন সেই গলার আওয়াজটাও ভুলে গিয়েছিলেন তিনি। অমিতা যে আর কোনো দিন তার সঙ্গে কথা কইবে তা তিনি ভাবতেই পারেননি, কিন্তু সেদিন অমিতা কথা বলেছিল। কণ্ঠস্বর ক্লান্ত হলেও তাতে কোনো অস্পষ্টতা বা জড়তাও ছিল না। সঞ্জীবন রায়ের দিকে তাকিয়ে খুব পরিষ্কারভাবেই বলেছিল অমিতা, একটা কথা বলে যাচ্ছি তোমাকে। বিয়ের পর একটি মাস, মাত্র 1 মাসই তোমাকে আমি পরিপূর্ণভাবে পেয়েছিলুম, সুখী হয়েছিলুম তোমার সাথে। সেটা হলো আমাদের সেই মধুপুরে হানিমুন করতে যাওয়ার 1 মাস। পুরো 1 মাসও না অবশ্য, মাত্র 27টা দিন। তবু সেই 27টা দিনই আমার জীবনের অক্ষয় অম্লান হয়ে আছে। আমার স্মৃতিতে যা কিছু মূল্যবান, যা কিছু প্রিয়, তার সবকটিই ওখানে পাওয়া। তারপরে তুমি এখানে এসে চাকরি নিলে, কিছুদিন পরে তাও ছেড়ে আবার প্র্যাকটিস ধরলে। তোমার প্র্যাকটিসও জমলো, কাজও বাড়ল, আর আমি পেছনে পড়ে গেলাম। তোমার আর আমার জীবনের মধ্যে একটা বিরাট ব্যবধান রচিত হলো। তবু হয়তো কিছুটা পেতে পারতুম তোমাকে, যদি এই কালব্যাধি না এসে ধরত, আর ওই সর্বনাশী রাক্ষসী এসে না হাজির হতো তোমার জীবনে। এটুকু বলেই হাঁপিয়ে উঠেছিল অমিতা। রীতিমতো কষ্ট হচ্ছিল তার। তবু সঞ্জীবন বাধা দেননি। তিনি জানতেন এখন বাধা দিতে গেলে আরও উত্তেজিত হয়ে পড়বে, হিতে বিপরীত ঘটবে। অমিতা এক মুহূর্ত থেমে রাক্ষসীকে মনে পড়বার অস্বাভাবিক উত্তেজনা কিছুটা সামনে নিয়ে বলল, আমি মরার পর যা করবে তা জানি। কাজে তো সে এখনই স্ত্রী হয়ে বসেছে, চোখ বুঝলেই সে নামেও গৃহিণী হয়ে এ বাড়িতে এসে বসবে। তা সে যা খুশি করো পড়ে। এ বাড়ির এই সংসারের ওপর আমার মায়া নেই একরত্তিও। এখানে নতুন বাড়িতে আসার পর থেকে একটি দিনের জন্য শান্তি পাইনি আমি। কিন্তু একটা কথা মনে রেখো, যদি আত্মা আর পরলোক বলে কিছু থাকে, তো আমার আত্মা মধুপুরের সেই বাড়িতে থাকবে যতদিন না তোমার মৃত্যু হয়, আবার তোমার সাথে আমার সেখানে দেখা হয়। ওই দিকে তোমার ওই প্রেয়সী যেন কখনো না যায়। পৃথিবীতে ঢের জায়গা আছে, মধুপুরটা বাদ দিলে কোনো ক্ষতি হবে না তোমাদের। ওইটুকু আমাকে ছেড়ে দিতে আশা করি কুণ্ঠিত হবে না। যদি কোনো দিন ওকে নিয়ে যাবার চেষ্টা করো ওদিকে, তাহলে নিজের সর্বনাশ, নিজেদের সর্বনাশ ডাকবে তোমরা। আমি মিথ্যে ভয় দেখাচ্ছি না। লোকে মৃত্যুর পর মুক্তি চায়, আমি তা চাইছি না, কোনো দিনই চাইনি। যদি আমি মনে প্রাণে সতী হই, যদি একদিনের জন্য ভগবানকে ডেকে থাকি, তো আমার এইটুকু অভিলাষ সিদ্ধ হবে। তোমাকে শাস্তি দেবার জন্য আমি মরার পরেও বেঁচে থাকব। না, আর কিছু বলেনি অমিতা, বলতে পারেনি। অবসন্ন হয়ে চুপ করেছিল। নার্সও এসে পড়েছিল ততক্ষণে। শেষ ওদের কথাবার্তা, অনেক দিন আগের ঘটনা। তবু আজও বেশ ভালোই মনে আছে সঞ্জীবন রায়ের। হ্যাঁ, মাঝে একটু ভুলেছিলেন কথাটা। তার ভুলের কারণেই আজ শাস্তি পেল অঞ্জনারা। কথাটা বিশ্বাস করেননি সেদিন, তবু হয়তো মনে থাকলে কিশোরকে বারণ করে দিতেন। এ ঘরে আর বেশিক্ষণ দাঁড়াতে পারলেন না তিনি। নিচে অসহিষ্ণু গৌতমের অসন্তোষ সরব হয়ে উঠেছে। ডাক্তাররা একটু হেসেই ঘর থেকে বেরিয়ে নেমে এসে গাড়িতে চাপলেন। আর ফিরে তাকালেন না সেদিকে। নতুন বাড়ি, ভৃত্য, পরিজন, অমিতার সেই ঘর, অগণিত রোগী, সবই পেছনে ফেলে এলেন। গৌতম বেশ অবাক হয়ে প্রশ্ন করল, ড্রাইভার নেবে না কাকু? সঞ্জীবন বলেছিল, না থাক, ওকে আর কেন।
এই কথাটার অর্থ বুঝতে পারল না গৌতম, কিন্তু কোনো প্রশ্ন আর করল না। কারণ সকাল থেকেই এই খবর শোনার পর থেকে ওর সব আচরণ আর কথাবার্তাই যেন দুর্বোধ্য মনে হচ্ছে গৌতমের। সম্ভবত শোকে আর শখ থেকেই এটা হয়েছে। এত বড় একজন চিকিৎসক বৈজ্ঞানিক মনের ভারসাম্য কি হারিয়ে ফেলেছেন? তবুও তো তাদের সাথে শুধুমাত্র পারিবারিক ঘনিষ্ঠতা। এর পরের যা ইতিহাস তা খবরের কাগজে ছাপা হয়েছিল। যারা নিয়মিত কাগজ পড়েন তাদের চোখ এড়াবার কথা নয়। লক্ষ্য করেছেন তারা নিশ্চয়ই। খবরটি সংক্ষেপেই, মধুপুরের কাছে একটা মোটর দুর্ঘটনার খবর পেয়ে গতকাল নিহতদের আত্মীয় 2 জন আরেকটি গাড়ি করে দুর্ঘটনাস্থলের দিকে যাচ্ছিলেন। কাছাকাছি পৌঁছে ঘটনাস্থল থেকে মাত্র কয়েক গজ তফাতে গাড়িটি বেঁকে গিয়ে একটা গাছে ধাক্কা লাগে এবং গাড়িটির 2 জন আরোহী মারা যান। তার মধ্যে একজন কলকাতার বিশিষ্ট চিকিৎসক সঞ্জীবন রায়ও ছিলেন। বিস্ময়ের বিষয় এই যে তখন পথে অন্য কোনো গাড়ি বা জনপ্রাণীও ছিল না, অথচ পরিষ্কার দিবালোকেই গাড়িটা ডাইনে বেঁকে যেন গাছটা লক্ষ্য করেই ছুটে গেল, কতকটা আত্মহত্যার মতো করেই। এখানে উল্লেখ্য ওই চিকিৎসকটি নিজেই গাড়ি চালাচ্ছিলেন। কি হয়েছিল, কেন এ কাজ করলেন সঞ্জীবন রায়, তা অবশ্য আর কোনো দিনই কেউ জানতে পারবে না, কারণ সেখানে অন্য কেউ পৌঁছাবার পূর্বেই তারা দুজনেই মারা গিয়েছেন। কোনো কথাই কাউকে বলে যাবার সুযোগ পাননি। তবে আমরা জানি বলতে চেয়েছিলেন ডাক্তার রায়, কী দেখেছিলেন, কেন গাড়িটাকে এমনভাবে পাগলের মতো ঘুরিয়ে দিয়েছিলেন, যে কথাটা কাউকে অন্তত বলে যাবার জন্য আকুলি বিকুলি করেছিল তার মন। দুর্ঘটনার পরবর্তী মুহূর্তে যে 4-5 মুহূর্তে বেঁচেছিলেন সেই সময়টায়, তিনি যে ঠিকই বুঝেছিলেন, তার যে অনুমানে কিছু মাত্র ভুল হয়নি, এই কথাটাই জানিয়ে যেতে চেয়েছিলেন। সর্বনাশের সামনে দাঁড়িয়েও এইটুকু বিজয়ের গর্বের লোভ ছাড়তে পারেননি যে। সেদিন তিনি স্পষ্ট দেখেছিলেন, পরিষ্কার দিনের আলোয় স্বাভাবিকভাবে পরিচিত মানুষকে যেমন দেখে মানুষ, রাস্তার ঠিক মাঝখানে গাড়ির একেবারে সামনে দাঁড়িয়ে তার দিকে চেয়ে একটা চ্যালেঞ্জের ও বিদ্রূপের হাসি হাসছে অমিতা, তার স্ত্রী। তাকে বাঁচাতেই অমন করে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে গাড়ি ঘুরিয়ে দিয়েছিলেন। সে কায়া না ছায়া, নাকি শুধু কল্পনা, অত হিসেবের সময় পাননি তিনি। আমাদের আজকের গল্প সেদিন মধুপুরে এখানেই সমাপ্ত হলো। নমস্কার।